আসসালামু আলাইকুম। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান টিউশনের গল্পে স্বাগতম জানাচ্ছি বিইউ রেডিওর সকল শ্রোতাকে। আমি আছি সাইদুজ্জামান আপনাদের সাথে, আর থাকার চেষ্টা করব ঠিক পুরোটা সময় জুড়ে। আশা করি সকলে ভালো আছেন। আজকের আয়োজন টিউশনের গল্প, আর আমরা আছি টিউশনের গল্পে ঠিক 13 নম্বর এপিসোডে। আর এই এপিসোডে বরাবরের মতোই আমাদের সাথে আছে একজন অতিথি। আমি তার সাথে, আপনারা অবশ্য ব্যানার দেখে বুঝেছেন বা চিনে ফেলেছেন, তারপরেও তার পরিচয়টি যদি আমি দেই। আমাদের সাথে আছেন তারিকুল ইসলাম মাহির, এবং সে বরিশাল বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 8ম ব্যাচে বর্তমানে অধ্যয়নরত আছে। আমি তার কাছে যাব, তার আগে আপনাদের আরেকটু বলে নিতে চাই, ডিয়ার লিসেনার্স, আপনি কিন্তু বিইউ রেডিও টিউশনের গল্পে 13 নম্বর এপিসোডে শুনছেন। আর বিইউ রেডিও আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং বিইউ রেডিও অ্যাপ ডাউনলোড করতে পারেন, যাতে করে আপনি 24 ঘন্টা 7 দিন শুনতে পারবেন বিইউ রেডিও অ্যাপের মাধ্যমে। সো আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যেতে যাচ্ছি আমাদের অতিথির কাছে। হ্যালো মাহির, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা যদি আজকে ডিসকাশনে বা আলোচনায় চলে যাই, যেহেতু টিউশনের গল্প, অবশ্যই টিউশনির বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আমাদের নানা আলোচনা থাকবে। সেক্ষেত্রে আমি বর্তমান বিষয় বা বর্তমান সিচুয়েশনে টিউশনের দিকে যাব, যে বর্তমানে কোন পদ্ধতিতে টিউশনি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা করাও, গুগল মিট অথবা জুম পদ্ধতি, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি? আচ্ছা, যদি হচ্ছে অনলাইনের ব্যাপারে আসে, গুগল মিট বা জুমের ব্যাপারে, তাহলে আমি অবশ্যই গুগল মিটকে আগে রাখবো। কারণ হচ্ছে গুগল মিটের ক্ষেত্রে হচ্ছে আপনার নেটওয়ার্ক সিস্টেমটা অনেক ভালো গুগল মিটের, আমি মনে করি আর কি। বা হচ্ছে এখানে ইন্টারাকশন করতে স্টুডেন্টদের সাথে এটা সহজে করা যায়, বা অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব দেয় জুমে করলে আর কি। এজন্য গুগল মিটটাকে আমি আগে রাখবো। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা জুমের ক্ষেত্রে বেশিটা অভ্যস্ত। কি জন্য? যে করোনা পরিস্থিতির পর থেকে আমরা জুম অ্যাপটার সাথে যতটা পরিমাণে মিশতে পেরেছি বা জুম অ্যাপটা সম্পর্কে যতটা জানি, গুগল মিট সম্পর্কে কিন্তু অতটা জানি না। হয়তো তুমি এক্ষেত্রে বলেছো যে গুগল মিটে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। অনেকেই কিন্তু জুম অ্যাপটাই বেশি প্রেফার করে, কারণ গুগল মিট সম্পর্কে ধারণা আমারও কিন্তু জুমের থেকে কম। তো সেক্ষেত্রে আমি আমার দিক থেকে বললে জুম অ্যাপটাই আমি নিয়ে থাকি। আচ্ছা, তো আমি যদি আরেকটি প্রশ্ন তোমাকে করি, যে ভিডিও লাইভ, অর্থাৎ লাইভ ক্লাস করানো হয় না ভিডিওটা আগে করে পরে ওইটা করানো হয়, যদি অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি বলি? এখন এটা হচ্ছে দুটাই করানো সম্ভব, যেখানে যেটা দরকার হবে। আমি যদি কখনো কোচিং এ ক্লাস নেই বা কোচিং এ ক্লাস নেওয়ার দরকার পড়ে লাইভ, তাহলে আমি লাইভে আসব। আবার যদি হচ্ছে ভিডিও করে দেওয়ার দরকার পড়ে, তাহলে সেটাও করবো। তবে হচ্ছে যদি প্রেফার করা হয় কোনটা, তাহলে আমি অবশ্যই ভিডিও করানোর এটা প্রেফার করবো, ভিডিও করে ক্লাস। কারণ হচ্ছে এক্ষেত্রে একটু ভুল ত্রুটি দেখা যায়, একটু কম হয়, ঠিক আছে। কিন্তু এখানে আবার অসুবিধা সুবিধা দুইটাই আছে। তো ভিডিও করে ক্লাস করাটাই যদি আগে রাখা যায়। আচ্ছা, ভিডিও করে ক্লাস নেওয়াটার ক্ষেত্রে কিন্তু একদিক থেকে সুবিধা আছে, আবার লাইভের ক্লাস হ্যাঁ, অনেক সময় দরকার পড়ে। যদি আমি একটু হ্যাঁ, বলে থাকি যে ভিডিও ক্লাসটা আমার এখানে নেটওয়ার্ক আমি পাচ্ছি না, সো আমি ভিডিও করে পরে এটা আপলোড করে দিলাম। আর যখন নেটওয়ার্ক থাকবে তখন আমি লাইভও করতে পারবো, অথবা যেই টাইমে আমার ক্লাস ওই টাইমে আমার সময় নেই বা কোনো একটা প্রবলেম আছে, সো আমি ভিডিও করে ক্লাসটা নিতে পারি। বাট যখন লাইভের প্রয়োজন হবে তখন লাইভও করানো দরকার হবে প্রয়োজনে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে অনলাইন যে টিউশনি বর্তমান শিক্ষা ব্যবস্থায়, এক্ষেত্রে পড়া কিভাবে আদায় করে নাও বা পড়া কিভাবে আদায় করে নেওয়া হয় সাধারণত? অনলাইন টিউশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমরা সরাসরি পড়াইলে যেটা আমরা স্টুডেন্টদের সাথে আমরা সামনাসামনি কথা বলার ক্ষেত্রে যতটা আমরা ইন্টারাকশন করতে পারি বা আমাদের জন্য সহজে হয়, একটা জিনিস সহজে বুঝাতে পারি বা পড়াটা যতটা সহজে আদায় করে নেওয়া যায়, এটা হচ্ছে অনলাইন একটু ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আমি মনে করি আসলে হচ্ছে পড়াশোনার বিষয়টা তো এখন অনেক চেঞ্জ হয়েছে। তো আমাদের আগে কিন্তু কিছু বিষয় ছিল যেগুলো হচ্ছে যে স্টুডেন্টদের মাইরা পিটাইয়া এগুলো মানে পড়াশোনা যারা করে না তাদেরকে আর কি বকাঝকা দিয়ে আর কি
তো এইগুলা না, আসলে ব্যাপারটা স্টুডেন্টদের বুঝাতে হবে, ঠিক আছে, তারকে মানসিক ভাবে আর কি প্রিপেয়ার করতে হবে যে আসলে আমার পড়াশোনা করা দরকার বা আমার করতে হবে, এটা করতে হবে। তো এটা যদি তারা বুঝে তাহলে অবশ্যই দেখা গেছে আমি যতটুকু তাকে আমি দিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তার থেকে আউটপুটটা মানে যতটুকু দিচ্ছি সেটা তো আমি নিতে পারি বা তার চেয়ে বেশি নিতে পারি। আমি দেখা যায় একটা জিনিস, একটা টপিক বুঝাই দিলাম, ও সে সেগুলোর যে এক্সারসাইজ গুলো আছে দিলাম, ওগুলো করে রাখবে বাসায়, মানে নিজে নিজে করবে, যে যে স্যার আসবে স্যার আমাকে করাই দেবে এরকম না, তার নিজেদের মধ্যে একটা উদ্যোগ থাকতে হবে, একটা ইচ্ছা থাকতে হবে যে আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আসলে আগানো সম্ভব, অনলাইনেও আগানো সম্ভব আমি মনে করি। কিন্তু যেসব স্টুডেন্টের ক্ষেত্রে যারা একটু মানে অমনোযোগী, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট এখন, সেটা অনলাইনে কিন্তু হোক আর আমরা যখন সরাসরি গিয়ে অথবা সরাসরি এক জায়গায় থাকা অবস্থায় যেভাবে টিউশনি করাতাম, বাসায় গিয়ে অথবা কোচিং যেটাই হোক, সেক্ষেত্রে কিন্তু যেভাবে পড়া নিতে পারতাম, অর্থাৎ পড়া স্টুডেন্ট পড়তেছে নাকি না, আগের দিন যেভাবে পড়া দিলাম ওইভাবে আমি আউটপুট নিতে পারতেছি নাকি, সেটা কিন্তু সরাসরি বোঝা একটা সম্ভব ছিল। বাট এখন সিচুয়েশনের কারণে আমরা কিন্তু অনেক কিছুই বুঝে উঠতে পারি না, অর্থাৎ বা আমরা যদি বুঝাই কতটুকু সে বোঝে, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো হচ্ছে পড়া একটা, আদায় করা কিন্তু কিছুটা হলেও কঠিন হয়ে যায়। সো এক্ষেত্রে কিছু বলবে নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড থাকে। তো এই জিনিসটা আমি বলবো হচ্ছে, এই জিনিসটা এটা হচ্ছে অনলাইনের জন্য, অনলাইন ক্লাসের জন্য একটা নেগেটিভ সাইড। তো এই নেগেটিভ সাইডটাকে যদি হচ্ছে সে যদি নিজ ইচ্ছা যদি মানে সরিয়ে রাখতে চায় তাহলে পারবে, কিন্তু এছাড়া পসিবল না। কারণ আপনি দেখেন যে শুধু টিউশন না, আপনি অনলাইন যে আমাদের বিভিন্ন বা আমাদের দেশে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, বা হচ্ছে আপনার যেসব পরীক্ষা নিচ্ছে তারা, তো পরীক্ষার ক্ষেত্রে বা আমি নিজের এক্সপিরিয়েন্স দেখি যে বিভিন্ন আমার বন্ধু বান্ধব বা হচ্ছে সিনিয়র বা জুনিয়র, তারা যখন পরীক্ষা দেয় 2-4 জনে মিলে একসাথে অনলাইনে পরীক্ষা দেয়, ওটা তো আর অথরিটি দেখতে পাচ্ছে না। তো এটা অবশ্যই একটা নেগেটিভ সাইড, এবং এইটা হচ্ছে নিজেদের থেকে যদি উন্নতি না করতে পারি তাহলে আসলে এটা থেকে উন্নতি আপাতত আমি কোনো পথ দেখছি না। এটাই। আচ্ছা, তো এই অনলাইন টিউশনে কি 100% বা 100% আউটপুট দেওয়া সম্ভব? তুমি কি মনে করো? আমি যে মনে করি হচ্ছে 100% না দিতে পারলেও 90% দেওয়া সম্ভব। কারণ হচ্ছে স্টুডেন্ট যদি নিতে পারে, ফার্স্ট অফ স্টুডেন্ট যদি নিতে পারে, এবং আমার মানে টিউটর বা টিচারের যদি হচ্ছে এবিলিটি থাকে বা টিচারের যদি ইচ্ছা থাকে আমি 100% তাকে দিব, তখন 100% না হলেও 90% হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদেরও অনেক ধরনের প্রবলেম ফেস করি। যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমি যখন ভার্সিটি ক্লাস করতেছি, এখন 2 ঘন্টার ক্লাস, ভার্সিটিতে থাকতে যখন 1 ঘন্টার ক্লাস করতাম, তার থেকেও কিন্তু কম পড়া হচ্ছে আমার মনে হচ্ছে। বা সেক্ষেত্রে অনলাইন ক্লাস 100% আউটপুট দেওয়াটা কিছুটা হলো ডিফিকাল্ট, বিকজ অনেক সময় কার্ভ আঁকতে হয়, অনেক সময় ম্যাথ করাতে হয়, অথবা কোনো চিত্র আঁকতে হয়, সেটা যেভাবে হাতে কলমে শিখিয়ে যেত, সেটা কিন্তু এখন আমার পাওয়ার পয়েন্ট অথবা স্ক্রিন শেয়ার বিভিন্ন ধরনের ভাবে বোঝানো হচ্ছে বা বোঝাতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম থেকেই যায়, অর্থাৎ কতটুকু সে নিতে পারছে বা কতটুকু আমি বোঝাতে পারছি বা আমি বোঝালে কতটুকু সে বুঝতেছে, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় আমাদের মধ্যে থাকবে সাধারণত। আর সেজন্যই বলা যে 100% আউটপুট দেওয়াটা ভেরি মাচ ডিফিকাল্ট। সো এখানে আমার একটা যদি কথা, আমি, হ্যাঁ অবশ্যই, কথাটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে। আমি আচ্ছা করি কি, আচ্ছা, আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি আপনাকে বলি, আমি করি হচ্ছে দেখা গেছে আমি অনেক সময় স্লাইড বানাতে পারি না, মানে সময় হয় না আর কি। বা হচ্ছে আমি ওকে দিতে পারি না যতটুকু মানে একটা জিনিস বুঝাইতে হবে। এখন কি করব আমি, আমার কাছে স্লাইড ওই মুহূর্তে স্লাইড নাই, বা হচ্ছে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে যে করব সেরকম কোনো ইয়া নাই, ফোন থেকে যদি করা হয়। তো তখন আমি করি কি, তখন হচ্ছে আমি নিজের খাতায় করি, নিজের খাতায় করে ওইটা ওকে ছবি দেই, ছবি দিয়ে তারপর আমি ওকে বলি যে এভাবে 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 করছি। তাও ইচ্ছা থাকলে উপায়, ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন ভাবে করা যেতে পারে। আমি আমার যদি হোয়াইট বোর্ড থাকে, আমি হোয়াইট বোর্ডে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে আর কি, সেটাও লাইভ ক্লাসের মতো আর কি করতে পারি, সেটাও সম্ভব। বা আমি নিজের খাতায় করি, নিজের খাতায় করে সেটা ভিডিও করে বা ওকে বুঝাই দেই বা ছবি দিয়ে বুঝাই দেই, এরকম আর কি আমি মনে করি আর কি। এটা এখন আচ্ছা, কিছু সমস্যা থাকে। হ্যাঁ ভালো আইডিয়া। টেকনিক কিন্তু নিজেরই তৈরি
তৈরি করতে হয়। অনেক সময় কিন্তু আমরা স্টুডেন্টদের বোঝানোর জন্য নিজে অনেক টেকনিক ক্রিয়েট করি, যাতে করে তারা সুফল ভোগ করে, এবং আমরা অনেকটা একটু সময় ম্যানেজ বা কিছুটা টেকনিকের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি অনেক সময়। সো এক এক টিচারের কাছে এক এক রকম এক এক জিনিস। আর যদি আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি যে অনলাইন টিউশনি আর সামনাসামনি টিউশনি কোনটাকে তুমি বর্তমানে বা নিজের থেকেই কোনটাকে বেশি প্রেফার করবে? হ্যাঁ, অবশ্যই সামনাসামনি টিউশনি। নিজের ছাত্রের অনলাইনের চেয়ে সামনাসামনি বেটার। অবশ্যই সামনাসামনি টিউশনিকে তুমি বেশি প্রেফার করতেছো, সেটা আমাদের একটু বলবে? হ্যাঁ, তুমি শুনতে পাইনি। মানে সামনাসামনি গিয়ে টিউশনিটা অবশ্যই তুমি প্রেফার করতেছো বললে, কেন সেটাকে তুমি বেশি প্রেফার করতেছো? হ্যাঁ, তো ওই যে বললাম হচ্ছে মানে অনলাইনে করলে হচ্ছে যে আমার যে বিভিন্ন ধরনের ওই যে কিছু সমস্যা থাকে, কিছু ডিফিকাল্টিস থাকে। তো এই ক্ষেত্রে সামনাসামনি করলে ওই যে ধরলাম হচ্ছে যে যদি আমার স্টুডেন্ট যদি হয় একটু অমনোযোগী হয় বা একটু হয়, তখন হচ্ছে যে ও যদি আমি যদি ওকে পড়া দেই, তাহলে যদি তার চুরি করার যদি মনোভাব থাকে, ধরে নেই চুরি করার মনোভাব আছে, তাহলে সে কিন্তু আমি সামনাসামনি থাকলে সেটা কিন্তু আমি তাকে থামায় রাখতে পারতেছি, বা আমি চেষ্টা করতে পারতেছি যে সে কতটুকু নিতে পারবে। কিন্তু এটা অনলাইনে তো পারা যায় না। এটা অনলাইনে দেখা গেছে সে যদি ইচ্ছা করলেই কপি করতে পারে। ঠিক আছে। আর হচ্ছে অনলাইনে বুঝাতে গেলে যে একটা ম্যাথ বুঝাবো বা একটা হচ্ছে ফিগার আমি যদি বুঝাতে চাই, তো সেক্ষেত্রে অনলাইনে করলে ওই যে সেটা ভিডিও করে হোক বা হচ্ছে সামনাসামনি পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে হোক না কেন, তার চেয়ে হচ্ছে সামনাসামনি আমি যদি খাতা কলমে তাকে দেখাইতে চাই, তাহলে সেইটা বেটার হয়। তারপরে এছাড়াও বিভিন্ন দেখা গেছে কি একটা স্টুডেন্টকে পড়াতে গেলে শুধু পড়াশোনা নিয়ে কথা বললেই হয় না, পড়াশোনার বাইরেও অনেক কথা বলতে হয়। ঠিক আছে। তার বাহ্যিক কিভাবে তার চলা উচিত বা তার কিভাবে কি করা উচিত, হ্যাঁ, তার মানবিক দিকটা বা নৈতিক দিকটাও তাকে কিছু মানে আমার মনে হয় মানে স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি আলোচনা করা উচিত। ঠিক আছে। তো এটা আসলে ওই সামনাসামনি না থাকলে হয় না, এটা অনলাইন কখনো সম্ভব হয় না, এটা বোঝানো বা এটা তাকে করা আগ্রহ করে তোলা এই বিষয়। এই জন্য সামনাসামনি বেটার। হ্যাঁ, স্টুডেন্টদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের না থাকে, কখনোই তাকে পড়িয়ে বা তাকে ওইভাবে বোঝানো সম্ভব না। ফ্রেন্ডলি হতে হবে। কথাটা একদমই সত্যি কথা। আর যদি আমি একটু আরেকটা জিজ্ঞাসা করি যে অনলাইন টিউশন নিতে কোনো মজার ঘটনা আছে কিনা, বা আনএক্সপেক্টেডলি ঘটে গেছে এমন কোনো ঘটনা তোমার আছে কিনা, থাকলে একটু শেয়ার করবা। আনএক্সপেক্টেডলি সেরকম ভাবে সেরকম দেখা যাচ্ছে কি অনেক সময় এই যে বা আমি আমার কথাই বলি, যখন আমি দেখা গেছে সামনাসামনি যদি টিউশন করাতাম, তাহলে অবশ্যই আমি সুন্দর করে বাসা থেকে বের হতাম জামা কাপড় পরে, তারপরে স্টুডেন্টের বাসায় যাইতাম, স্টুডেন্ট রেডি হয়ে থাকতো। কিন্তু অনলাইনের ব্যাপারটা হয়েছে কি, দেখা গেছে আমি বাসায় আসছি, আমার আপনার হচ্ছে জামা কাপড়ে যাও বাসার ড্রেস পরেই কারণ আমি অনলাইন ক্লাস শুরু করে দিই। ঠিক আছে। স্টুডেন্ট দেখা গেছে খাইতেছে, স্টুডেন্টের খাওয়ার মধ্যেও ক্লাস করতেছে, আমি খাইতেছি আমার খাওয়ার মধ্যে ক্লাস করতেছে। অনলাইনে পড়ানোর ক্ষেত্রে বেশি সমস্যা দেখা গেছে কি আমরা যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্ট কোথায় গ্রামে থাকে। তারপরে হচ্ছে দেখা গেছে গ্রামে নেট কানেকশন ঠিকভাবে থাকে না। তো অনেকে হচ্ছে জুমে বলেন বা হচ্ছে গুগল মিটে বলেন ভালোভাবে মানে ক্লাস নিতে পারে না। তারপরে বলা যেতে পারে হচ্ছে আপনার হচ্ছে যে এই যে নেট খরচটা একটা হিউজ অ্যামাউন্ট। তো এটার জন্য অনেকে দেখা গেছে অনলাইনে টিউশন অফার আসলেও করতে পারে না। এইটা দেখা গেছে কি মানে ওই প্লেসে থাকলে নিজে যাতায়াত করে বা অল্পের মধ্যে হয়ে যায়। তো এজন্য আর কি অনলাইনে করানোই বেটার আই থিঙ্ক। আর ওই যে ব্যাপার হচ্ছে ওই যেটা সবচেয়ে বড় বিষয়, যে স্টুডেন্টকে শুধু আমি পড়াচ্ছি না, স্টুডেন্টকে আমি তার চলাফেরা কিভাবে করা উচিত বা সে কিভাবে ফিউচার প্ল্যানের সামনে এই বিষয়ে পরামর্শ। এই বিষয়ে একটা পরামর্শ। এইগুলা কখনো মানুষের মধ্যে যদি ইন্টারাকশন না থাকে, তাহলে কখনো এগুলা পসিবল না। আপনি আমার সাথে কথা বলবেন, আপনি যদি আপনার সামনাসামনি আমি যে কথাটা আমি আপনাকে ইজিলি বুঝাতে পারবো, সেটা কিন্তু কখনো অনলাইনে সম্ভব না। ঠিক আছে। এটাই আছে। এজন্য আর কি সামনাসামনি বেটার এবং সামনাসামনি সুবিধাও বেশি। ঠিক আছে। আবার দেখা যায় অনেক ব্যাপারে স্টুডেন্টদের প্যারেন্টদের সাথে হচ্ছে কথা বলতে হয়, সেক্ষেত্রে অনলাইনে বোঝানো একটা আসলে খুব জটিল বিষয়। আর
গার্জিয়ানদের বোঝানো কিন্তু অনেক বড় একটা সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে বিশেষ করে গার্ডিয়ানদের বোঝানো কিন্তু অনেকটা দরকার হয় আমাদের ক্ষেত্রে। সো দরকার। আরেকটা জিনিস যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অর্থাৎ গিয়ে পড়ানো যে সুবিধা আছে, আবার কিন্তু যাদের ওয়াইফাই আছে বর্তমানে বা দূরে আছে তারা কিন্তু অনলাইনটাকে অনেকভাবে সুবিধা মনে করতেছে। কারণ আমার এক জায়গা থেকে গিয়ে আসা অর্থাৎ যাওয়া এবং আসাও কিন্তু আমার 1 ঘন্টার উপরে সময় প্রায় লেগে যায় অনেক সময়। সেক্ষেত্রে কিন্তু সেই সময়টাও বাঁচতেছে। তো এক একজনের কাছে অবশ্যই এক এক রকম, সেক্ষেত্রে হবে হ্যাঁ, স্বাভাবিক। আরেকটা জিনিস, টিউশন ফি কিভাবে নাও অনলাইন ক্লাসে, অর্থাৎ টিউশন ফি নেওয়ার মাধ্যম বা সিস্টেমটা কি? এখন আপাতত হচ্ছে বিকাশ বা রকেট এটাই চলে। এছাড়া আপাতত হচ্ছে, কারণ আমাদের তো আর হিউজ কোনো অ্যামাউন্ট না যেটা হচ্ছে ব্যাংকিং লেনদেন হবে। তো যেহেতু সশরীরে সেই জায়গায় নাই, অবশ্যই বিকাশ বা ছোটখাটো রকেট এগুলাই। আচ্ছা, মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে থাকতেছো বর্তমানে? হ্যাঁ, এটাই মোবাইল। আচ্ছা। বর্তমানে অনলাইন ক্লাস যেহেতু করানো হচ্ছে বা এই যে অনলাইন টিউশনি করানো হচ্ছে, সেক্ষেত্রে এমবি বা ওয়াইফাই কিরকম কাটে তোমার? এমবি হচ্ছে আসলে আমার মানে আমি ডাটা কিনেই চালাই, তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে ওই যে আমি মাসিক হচ্ছে 30 জিবি নেই, 30 জিবিতে হচ্ছে আপনার 350-400 সামথিং, 30 দিনের জন্য 30 জিবি আর কি, এরকম করে চালাচ্ছি। তো এতে হচ্ছে আমার 30 জিবি আসলে ওই ক্লাস করে শেষ হয় না, আমার থেকে যায়। আর তো দেখা যাচ্ছে আমি সেটা অন্যান্য কাজে ইউজ করি আর কি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এমবির এক একটা অপারেটরের খরচ কিন্তু এক এক রকম। অর্থাৎ যদি আমি গ্রামীণ ফোনের কথা বলি, 30 জিবির দাম কিন্তু 600+ চলে যাবে। সো হ্যাঁ, যেখানে নেটওয়ার্ক সুবিধা ভালো না, তাদের জন্য কিন্তু এটাও একটা টাফ ব্যাপার হয়ে থাকে সাধারণত। আমি হচ্ছে এয়ারটেল চালাচ্ছি, আর এয়ারটেলে বর্তমানে হচ্ছে আমি যে অফারটা নিয়েছি সেটা হচ্ছে 30 দিনের জন্য 30 জিবি 344 টাকা, 344 আর কেমন আচ্ছা আচ্ছা। এরকম করে চলছে আর কি। আচ্ছা, আর একটা দিক আছে, অর্থাৎ প্রথম দিকের কথাই যদি আমি একটু বলি, যে যখন ভার্সিটি সহ সারা বাংলাদেশে মোটামুটি সব অফ হয়ে গেছিল, তারপর 2 থেকে 3 মাসের মাথায় যখন আস্তে আস্তে সবাই টিউশনি করাচ্ছে বা প্রথম দিক থেকে করাচ্ছে অনেকে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু অভিভাবকদের কনভিন্স করা লাগছে যে টিউশনির দরকার, প্রয়োজনীয়তা, পড়াটা যেন কন্টিনিউ রাখা যায়, প্লাস হলো গিয়ে এই রানিং পড়াটা যেন বন্ধ না হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবকদের কনভিন্স করা লাগছে অনেকটা। আর অনেকে কিন্তু এইভাবে অনলাইনটাকে ওইভাবে গুরুত্ব দেয়নি। সো কিভাবে কনভিন্স করেছো বা করা হয়েছিল সেই সময়? আসলে কনভিন্স না, আমি যদি আমার কথাই বলি তাহলে আসলে আমি কনভিন্স করি নাই, কারণ হচ্ছে আমার স্টুডেন্ট তারা নিজের আগ্রহ থেকেই আসছে যে ভাইয়া বা স্যার এরকম বসে আছি, এরকম কতদিন কি বসে থাকবো, এরকম তো আমাদের তো ক্লাস করা শুরু করা উচিত। এভাবে আমি শুরু করছিলাম। আবার দেখা গেছে হচ্ছে স্টুডেন্টদের গার্জিয়ান আমাকে ফোন দিয়ে বলতেছে হচ্ছে এরকম অনলাইনে নেওয়ার ব্যাপার, কারণ আমি বাড়ি চলে আসছিলাম, তো তো বাড়িতে বসে তারপরে হচ্ছে ওদের তাও শুরু করেছি আর কি। আপনার হচ্ছে লকডাউন দেওয়ার ভার্সিটি বন্ধ হওয়ার 3-2.5 মাস পরে আর কি। কারণ প্রথম দিকে সবারই একটা ভয় ছিল করোনা করোনা, সেক্ষেত্রে প্রথমে ভাবছে হয়তো করোনা চলে যাবে কিছুদিনের মধ্যে, তারপর হয়তো শুরু করবে, এই জন্য কোথাও শুরু করে নাই। তারপর দেখতেছে যখন যেটা শেষ হচ্ছে না, তখন হচ্ছে এরকম করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তারাও হচ্ছে যখন বসে আছে, দেখা গেছে কি আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু টিউশনই হচ্ছে অনেক বড় একটা বিষয় স্টুডেন্ট লাইফে। কারণ আমাদের নিজেদের হাত খরচার জন্য টিউশনির যে বেতনটা, এটা কিন্তু অনেক নিজেদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে? হাত খরচ না, অনেকের ক্ষেত্রে যে আমরা মোটামুটি মধ্যবিত্তরাই বলতে গেলে ভার্সিটিতে পড়া হয় বা দেখা হয়েছে অনেক হলে থাকলেও, তো অনেকে টিউশনি টাকা দিয়ে নিজের প্লাস সংসারও চালায় বা পরিবার তো মেনটেন করতে হয়। তো টিউশনিটা বর্তমান যারা অবশ্য অনেকেই করতে পারতেছে না, বা অনেকে না, মেজরিটি পার্সেন্ট। তো সেক্ষেত্রে তাদের কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে যাচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে।
হ্যাঁ, ফ্যামিলির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে প্লাস ফ্যামিলির ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে তাদের তো অবশ্যই ফোন দিতে হয়, ফোন দিয়ে কনভিন্স করতে হয়। ঠিক আছে, তো এখন মোটামুটি সবকিছুই যদিও ভার্সিটি খুলে না, এটা টিউশনি মোটামুটি অনেকেই, হোম টিউশনিটা মোটামুটি শুরু হয়েছে আমি যা দেখতেছি আর কি। তো কারণ হচ্ছে এভাবে তো আর বসে থাকা যায় না, এজন্য সবাই শুরু করে দিছে। এজন্য যারা হচ্ছে টিউশনি করাইতো বা নিজে চলতো, ফ্যামিলি চলতো, তারা আপাতত টুকটাক শুরু করতেছে আর কি। এবং ভালো, এটা উচিত আসলে, কারণ এভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার কতদিন একটা বসে প্রশ্ন থাকবে। আছে, তুমি কি বর্তমানে হোম টিউশনি করতেছো বা বাসায় গিয়ে? হ্যাঁ, হোম টিউশনে আমি হচ্ছে এই যে 2 মাসের মতো হচ্ছে শুরু করেছি। এটা হচ্ছে আমার এলাকায় করাচ্ছি আপাতত, কারণ আমি বরিশালে নাই, বাড়িতে বসে অনলাইনে করাচ্ছি বরিশালে। আর এদিক এলাকায় হচ্ছে মানে আমার ইয়াতে শহরে করাচ্ছি। আচ্ছা, আমি যদি একটু ব্যাকে যাই বা একদম প্রথম টিউশনের কথা যদি বলি, যে প্রথম টিউশনি কোথায় করানো হয়েছে, কার মাধ্যমে পেয়েছিলা? প্রথম টিউশনে প্রথম টিউশনে যখন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট করি, আমি ইন্টারমিডিয়েট থেকে টিউশনি শুরু করি, যেটা হচ্ছে এটা ফার্স্ট ইয়ারে বসে। আমি আমার দেশ শহরে, আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে। তো এখানে হচ্ছে আমি পড়াশোনা করতাম সরকারি কলেজে। আর এখানে বসে হচ্ছে আমার ফ্রেন্ডেরই একটা ভাই ছিল, ও হচ্ছে ক্লাস 5-এ পড়তো তখন। তো ওরে দিয়ে আমি শুরু করি প্রথম টিউশনি আমার। তো ওখান থেকে আস্তে 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 এখন বর্তমানে হচ্ছে মোটামুটি একটা, তখন যখন আমি প্রথম টিউশনি করাই তখন হচ্ছে আমার অনারারি ছিল মাত্র 1200 টাকা। ঠিক আছে, এবং পড়াতাম হচ্ছে সপ্তাহে 5 দিন, না 5 দিন না 6 দিন, সপ্তাহে 6 দিন, মানে হচ্ছে শুক্রবার বন্ধ শুধু, এরকম করে পড়াতাম একদম প্রথম টিউশনে। এখন তো আস্তে আস্তে একটু উপরে যাওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে কি টিউশনটা ওই ফ্রেন্ডের মাধ্যমে পাওয়া হয়েছিল প্রথমটা? জি জি, ফ্রেন্ডের মাধ্যমে। আচ্ছা, বরিশাল আসার পর কিন্তু অনেকে টিউশনে চায়, বা প্রথমে এসে যে নিজের কিছু হাত খরচ প্লাস ফ্যামিলির থেকে এত প্রেশারটা না দেয়া, অনেকেই চায় তখন টিউশনি খুঁজে বা লিফলেট লাগায়। সো সেক্ষেত্রে তুমি বরিশাল আসার পর যে টিউশনি পেয়েছিলা, কিভাবে প্রথম বা টিউশনি গুলো পেয়েছিলা প্রথম দিকে, একটু যদি আমাদের শেয়ার করতেন। বরিশালে প্রথম টিউশন এক্স্যাক্টলি হচ্ছে আমার এক সিনিয়র ভাই দিয়েছিলাম আমাকে, মানে ফার্স্ট টিউশন। এমনিতে আমি কখনো লিফলেট লাগাইনি, কারণ হচ্ছে আমি লিফলেটের উপর আমার একটু ইয়ার কম। কারণ লিফলেটে যেগুলো পাওয়া যায় সেগুলা খুব পাওয়া যায় হচ্ছে, দেখা গেছে হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার এটা পাওয়া, এবং সেক্ষেত্রে অনারারি অনেক কম হয়। তো আমার আমার এক সিনিয়র ভাই সে আমার টিউশন দিছিল, তারই এক স্টুডেন্ট, এটা হচ্ছে বাংলা বাজারে, ওখানে করাতাম, বাংলা বাজার একদম মোড়েই। ওটা থেকে শুরু করছে, ওকে হচ্ছে আপনার, আমি বরিশালে আসছি 2018 সালে। হ্যাঁ, তো 2018, 19 এবং এই 20-এও বর্তমানে হচ্ছে অনলাইনে পড়াচ্ছি ওকে বাসায় বসে। আর তখন ও ছিল ক্লাস 7, 8, এখন 9-এ পড়ে, 3 বছর পড়াচ্ছি ওরে। মানে ওইটা হচ্ছে ফার্স্ট টিউশন এবং ওইটা এখনো আছে আমার। কিন্তু এর মাঝখানে 3 বছরের মধ্যে আরো অনেক টিউশনই করাইছি। কোনো মানে ছিল, মানে ওরকম ভাবে এখন এরকম ভাবে লাস্টিং করে না এরকম। তাহলে কি বরিশাল আসার পর এই যে ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটির বড় ভাইয়ের মাধ্যমে প্রথম টিউশন পাওয়া হয়েছিল নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ মাহির, যেটা আমি বলতেছিলাম যে নতুনদের ক্ষেত্রে কি এইভাবে কিছু বলার, বা যেহেতু মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছো, 2-3 বছর পড়াচ্ছ বরিশালে, তো আর প্রথম দিকে টিউশনি বড় ভাই বা বন্ধুদের মাধ্যমেই পাওয়া যায়, আমরা যতটা অভিজ্ঞতার সহিত বলতে পারতেছি। তো তারা কিভাবে কি টেকনিক অবলম্বন করতে পারে টিউশনি নেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে, যারা নতুন আছে? এর ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে প্রথম যদি শুরু করতে হবে, শুরু করার জন্য কি করতে হবে, বড় ভাইদের অবশ্যই হেল্প নিতে হবে, এবং হচ্ছে বন্ধু বান্ধবের হেল্প নিতে হবে। বন্ধু বান্ধব টিউশন দিবে, এবং বড় ভাই কারা, সব বড় ভাইদের দিবে না এক্স্যাক্ট। হ্যাঁ, বড় ভাই দিবে কারা, যাদের সাথে খুব ভালো সম্পর্ক। ঠিক আছে, আমি আমার লাইফে অনেক সিনিয়র দেখছি, মানে এই পর্যন্ত লাইফে বা অনেক সিনিয়র ভাই দেখছি, কিন্তু সব সিনিয়র ভাইরা সমান কাজে আসে না, সবাই প্রত্যেকের একটা ডিফারেন্ট ফিল্ড থাকে। তো টিউশনের জন্য যেসব ভাইরা টিউশনি করায় বেশি বেশি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি একটা টিউশনে ম্যানেজ হয়েই যায়, বা বন্ধু বান্ধবের মাধ্যমে যদি একটা ম্যানেজ হয়ে যায়, তখন কি করতে হবে, তুমি যে টিউশনটা পাবা ওই টিউশনটাকে খুব ভালো করে ধরতে হবে। এখন মনে করো তোমার যদি অনারারি ধরে হচ্ছে 4000,
আমি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে তুমি যদি দরকার হয়, যদি হচ্ছে দরকার হয় ইন কেস, তুমি 500 টাকা কমাই দাও, মানে তারা যদি বলে বা সমস্যা বলে কোনোভাবে ফ্যামিলিটা চিন্তা করে, কিন্তু ওই টিউশনটা তুমি ভালোভাবে করাও। তুমি নিজে কিছু শিট করো চ্যাপ্টারের, তুমি নিজে ওকে পরীক্ষা নাও। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ প্রথম দিকে অনেকে কিন্তু অভিজ্ঞতা বা অনেকে চায় যে কোন ইয়ারে পড়তেছে, ফার্স্ট ইয়ার শুনলে অনেকে টিউশন নিতেও চায় না। সো সর্বোচ্চ এফোর্ট না দিলে হয়তো টিউশনিটা না থাকার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে নতুনদের ক্ষেত্রে। যদি আরেকটা জিনিস তোমার কাছে প্রশ্ন, যে ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য কিভাবে কি পড়ানো বা কিভাবে কি করো তুমি, টেকনিক গুলো যদি একটু শেয়ার করতে। বাকি আমি একটাই জিনিস আমার, সেটা হচ্ছে আমার যেটা মনে করি বুঝানো, সোজা কথা, তার মেন্টাল গ্রো আপ ঠিক রাখা। ঠিক আছে, দেখা গেছে কি আমি আমার লাইফে কিছু স্টুডেন্ট পাইছি পড়াশোনা ভালো, মানে বুঝে ভালো, পড়াশোনা করে না। তাই আবার কিছু আছে মানে এদের জন্য এক চিকিৎসা, এদের চিকিৎসাটা কি, এদেরকে বুঝে দিতে হবে বেশি বেশি যে না তুমি পড়াশোনা করো, এটা করো না, বা পাশাপাশি খেলাধুলা করো বা গেমিং করো, এটার পাশাপাশি এটা রাখো। আস্তে আস্তে মানে সেটা হচ্ছে একবারে বলা যাবে না যে হচ্ছে তুমি এটা বাদ দাও, ওইটার পাশাপাশি পড়াশোনাটা কিছু শুরু করো, আস্তে আস্তে হবে। আবার কিছু দেখা যায় হচ্ছে কিছু আমি স্টুডেন্ট পাইছি যারা হচ্ছে মানে একদম বেলাইনে, বেলাইনে বলতে এডিক্টেড বলা যায়। ঠিক আছে, এরকম কিছু আমি পাইছি। তো সেক্ষেত্রে বলি কি, সেক্ষেত্রে হচ্ছে তুমি মানে ওরে আমি পড়াশোনার বিষয়টা থেকে একটু বাইরে রাখি, ওরে আমি হচ্ছে মনে করেন এইটা থেকে কিভাবে বের হওয়া যায় ওর সাথে আমি কথা বলি, বা হচ্ছে একটা সুন্দর একটা মুভি নিয়ে কথা বলতে পারি, একটা হচ্ছে ফিল্ম নিয়ে কথা বলতে পারি, তারপরে হচ্ছে একটা বই নিয়ে কথা বলতে পারি, একটা গান নিয়ে কথা বলতে পারি, একটা ব্যান্ড নিয়ে কথা বলতে পারি, মানে ওই জিনিসটার মাথা থেকে কিভাবে বের করা যায় এইটা নিয়ে আর কি ওর সাথে কথা বলা দরকার। ঠিক আছে, যে পড়াশোনা তারপরের ব্যাপার, পড়াশোনা হচ্ছে তারপরে আসবে। তো এইভাবে আমি চিন্তা করি যে কিভাবে কিভাবে আগানো যায়। তো মাহির, যেটা আমি বলতেছিলাম যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, অর্থাৎ সবকিছু যদি নর্মাল হয়ে যায়, তো মানুষ এই যে প্রযুক্তির ব্যবহারটা আমরা শিখেছি অনেক কিছু নতুন নতুন, সেই ব্যবহারটা করতে অভ্যস্ত সামনের দিকে হবে কিনা বা এটা চলবে কিনা, এটা সম্পর্কে তোমার মতামতটা একটু জানতে চাই। হ্যাঁ, আমার মতামত হচ্ছে এটা হচ্ছে মানে চলবে, এটাই চলবে এবং এটা মানুষ চালাবেও। কারণ হচ্ছে এখন তো বর্তমান সবই তো প্রযুক্তির যুগ, প্রযুক্তি দিয়ে চলছে। তো দেখা গেছে হচ্ছে আমি যদি সশরীরে কি, অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি মানে এখন যেটা হবে আশা করি, মানে দেখা যাবে এই যে আমাদের বরিশালের কথাই ধরি, বরিশাল থেকে বিভিন্ন স্টুডেন্ট দেখা গেছে এডমিশনের সময় কোথায় যায়, এডমিশন করতে ঢাকা যায়। তো আস্তে আস্তে দেখা যাবে এই জিনিসগুলো বা হচ্ছে বা বিভিন্ন এডমিশন কোচিং যাই বলেন, মনে করেন বিসিএস হোক বা হচ্ছে কোনো চাকরির এডমিশন মানে কোচিং হোক, তো সেক্ষেত্রে এগুলো আস্তে আস্তে যখন আমাদের প্রযুক্তি নির্ভর সবকিছু হয়ে যাচ্ছে, তো একসময় দেখা যাবে যে এগুলোর হচ্ছে ঢাকা থেকে কোনো ভালো হচ্ছে ভাইয়ারা বা হচ্ছে যারা ক্লাস ক্লাস নেয় তারা প্রযুক্তির মাধ্যমে সারা দেশে এরকম ভাবে নিতে পারে। তো এরকম নিবে, আস্তে আস্তে এরকমই হয়ে যাবে। বা দেখা যাবে হচ্ছে আমি হচ্ছে আমার একটা স্টুডেন্ট কে দেখা গেছে তার একটা টিচার লাগবে, সেক্ষেত্রে আমি যেটা করছি আর কি এই লকডাউনের মধ্যে, যেটা আমি কি করছি, আমার একটা ফ্রেন্ড ছিল বুয়েটের, তো ওর সাথে আমি কন্ট্যাক্ট করে দিছি, অনলাইনে ক্লাস নিছি। তো এখন দেখা গেছে কি বরিশালে কি টিউটর নাই, বরিশালেও কিন্তু টিউটর আছে, কিন্তু মানে এটা হচ্ছে লিঙ্ক আপের জন্য আমি দেখা গেছে ওখানে দিয়ে দিছি। তো ভালো ভালো টিচার বিধায় তো ওখানে করাচ্ছে বা ওখানে নিছে, টিউশনটা করতেছে অনলাইনে ঢাকা থেকে। তো এই জিনিসটা আসলে ভালো বা মানের দিকটা চিন্তা করে ভবিষ্যতে অনলাইন দিকটা আরো, অনলাইনের এই যে টিউশনের ব্যাপারটা আরো প্রসার ঘটবে আমি মনে করি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কারণ বর্তমানে যে সিচুয়েশন, এটা নর্মাল হতে অনেকদিন সময় লাগবে, প্লাস হয়তো এই যে সামাজিক একটা আমরা দূরত্ব বজায় রাখতেছি, সেটা অবশ্য আমাদের রাখতে হবে আমার মনে হচ্ছে। আর প্লাস হলো গিয়ে যে আমরা যেটার সাথে অভ্যস্ত হয়ে গেছি সেটার ব্যবহার আমরা করতে চেষ্টা করব। কারণ অবশ্যই আমরা যদি বলি সেমিনার, বিদেশি অনেক সেমিনারের সাথে এই যে আমরা 6 মাসের ভিতরে অনেক কিছু করেছি, অনেক কিছু শিখেছি অনেকে পড়ালেখার বাইরেও, এগুলো কিন্তু ভবিষ্যতে চলবে আশা করি। কারণ আমরা এগুলো আগে করতে পারতাম না। প্লাস হলো কি 100 জন 100 জায়গা থেকে চাইলে 100টা দেশ থেকেও কিন্তু অ্যাড হতে পারতেছে এখানে। সো এটা একটা কিন্তু ভালো দিক। আর এটার ব্যবহারটা অন্ততপক্ষে বড় বড় সেমিনারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, এটা তো অবশ্যই চলবে আশা করি।
প্লাস হলো গিয়ে এই যে আমাদের অনলাইন ক্লাস বা নানা ধরনের যে ক্লাসগুলো, সেগুলো আশা করি সামনে থেকে এই মাধ্যমে চলবে যতদিন না পর্যন্ত আমাদের সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর স্বাভাবিক হওয়ার পরেও আশা করি এই পদ্ধতি মানুষ যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, চলমান থাকবে কিছুটা হলেও। আরেকটা জিনিস তোমার কাছে আমার প্রশ্ন, যে অনলাইনে যে টিউশনি করে সিলেবাস কমপ্লিট করা সম্ভব কিনা? হ্যাঁ, অনলাইনে যদি আমি ওই যে বললাম, অনলাইনে যদি আমি 100% দেওয়ার বা চেষ্টা করি, তাহলে হচ্ছে যে 90% বা 80% তো হবে। তো সেক্ষেত্রে আমার যদি নিজের ইচ্ছা থাকে এবং হচ্ছে স্টুডেন্টের যদি আগ্রহ থাকে পড়াশোনা, তাহলে অবশ্যই শেষ করা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস যে হলো যে আমাদের বর্তমানে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অনেকেই ইন্টারমিডিয়েট, আচ্ছা তার আগে আমার একটু জানতে হবে যে ইন্টারমিডিয়েট কি তুমি পড়াচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট পড়াচ্ছি মূলত। আচ্ছা, ইন্টারমিডিয়েটের যে স্টুডেন্টরা, অর্থাৎ তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল যে মার্চ এপ্রিল, অনেক আগে, তো তারা এখনো পরীক্ষা দিতে পারেনি। সো তাদের আবার পড়তে হচ্ছে নতুন করে, বা অনেকে পড়ালেখা ছেড়ে দিচ্ছে ওইভাবে, যে আগের মতো করতে পারতেছে না বা করতেছে না। একটা স্বাভাবিক মন বসার একটা বিষয় থাকে। এক্ষেত্রে স্টুডেন্টদের মানসিকতা তুমি কিরকম দেখছো বর্তমানে, যে তাদের মানসিক মন মানসিকতার যে পরিবর্তন কি আসছে কিনা অনেকটা? হ্যাঁ, পরিবর্তন অবশ্যই আসছে, কারণ হচ্ছে তারা তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল হচ্ছে যে এপ্রিলে। তো এপ্রিল থেকে আজকে হচ্ছে সেপ্টেম্বর চলতেছে। তো তারা অনেকেই দেখা গেছে, মানে হতাশ বলবো না, মানে ফ্রাস্ট্রেটেড আছে বা ডিপ্রেশনে বলতে পারবো, যে এরকম করে প্রিপারেশন নিতেছে বা এরকম করে পড়াশোনা করছে, একটা প্রিপারেশন নিছে, সেক্ষেত্রে পরীক্ষা হচ্ছে না, এবং আলটিমেট মাঝখানে যে অবস্থা হয়েছিল, এই পরীক্ষা হবে, এই পরীক্ষা হবে না, এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। তো এই জিনিসগুলো আসলে তাদের হচ্ছে মানসিক অবস্থা একটা পরিবর্তন আসছে। তো এখন আগামী কবে কি পরীক্ষা হয় জানি না, তবে অনেকেই আমার দেখা হয়েছে বা দেখছি, অনেকেই হচ্ছে আবার দেখা গেছে ভুলে গেছে, বা হচ্ছে ওগুলা ঝালাই করা দরকার, আবার এই জন্য আবার অনেকেই টিউশন বা হচ্ছে টিচার থেকে আবার পড়াশোনা শুরু করছে। আবার অনেকে আছে এখনো বসে আছে। ঠিক আছে, এটাই। অর্থাৎ আগে যেরকম একটা এক্সাইটেড ফিল বা এক্সাইটেড কাজ হ্যাঁ, করতো, যে পরীক্ষা সামনে, অর্থাৎ আমার ভালো করতে হবে, তারপর অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এরকম সেটা অনেকটাই হয়তো কমে গেছে, বা ওই সময়টুকু পাবে না বা পাচ্ছে না। যেরকম আমি যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা বলি, তারপর একটা নির্দিষ্ট টাইম সময় পাওয়া যেত, যে ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। বরিশাল ভার্সিটিতে প্রায় 6 মাস পর পরীক্ষা হতো, ঢাকা ভার্সিটিতে 3 মাস প্লাস, এরকম প্রত্যেক একটা সময় পেত। ওইটা হয়তো সামনের দিকে পাবে না অনেকের, এই জন্য হয়তো ফিউচারে কিছুটা হলো প্রবলেম হবে। আরেকটা জিনিস যেটা হলো যে, আচ্ছা অনলাইন এক্সাম নেওয়ার পদ্ধতি কি কি, বা কিভাবে তুমি এক্সাম নিচ্ছ? অনলাইন এক্সাম নেওয়ার পদ্ধতি হচ্ছে, আপাতত আমি যেটা করছি সেটা, আমি নিজে একটা প্রশ্ন করি, এবং যেটা হচ্ছে আমি চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণে, যেটা বই মানে গাইড বা হচ্ছে আমি নিজে বই থেকে প্রশ্ন করার চেষ্টা করি, যেটা হচ্ছে গাইডের কোনো প্রশ্ন বা বোর্ড প্রশ্ন থেকে যা রিলেটেড না, একই সেম থাকতে পারে কিন্তু রিলেটেড না, যেটা থেকে বা কপি করা যেতে পারে, এরকম কিছু। তো ওইটা হচ্ছে প্রশ্নটা অনলাইনে অবস্থায় ওকে দেই, এবং হচ্ছে ওই যে সামনে তো ক্যামেরা থাকে বা সামনে ইয়া থাকে, তো ওই অবস্থায় হচ্ছে আমি ওকে পরীক্ষাটা নেই। এবং আমিও থাকি, আমি মাঝে মধ্যে থাকি না, মাঝে মধ্যে থাকি। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা 1 ঘন্টার মধ্যে শেষ করে, তারপর হচ্ছে খাতার ছবি তুলে দিতে বলি অনেক সময়, বা পিডিএফ করে দিতে বলি, এভাবে। আর প্রশ্নটা আমি আগে থেকে করে রাখি, তারপর প্রশ্নটা দেই আর কি, আচ্ছা, এভাবে পরীক্ষা নিয়ে নিই। এক্ষেত্রে কিন্তু আমি আমাদের আগে যে পূর্বে অতিথিরা আসছে তাদের কথা প্লাস আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকে কিন্তু গুগল ডক ইউজ করে যে নির্দিষ্ট টাইমে, যে আমাদের কোশ্চেন টিক চিহ্ন বলি আর সামথিং কোশ্চেন গুলো বলি, হ্যাঁ গুগল ডকের মাধ্যমে কিন্তু নিয়ে থাকে। হ্যাঁ, সেটা করা যেতে পারে। সেটা হচ্ছে দেখা গেছে বড় কোনো হচ্ছে কোচিং এ যদি মানে একটা কোচিং এ যদি কেউ টিউশন করায়, বা হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকতে পারে, মানে এমনি সিঙ্গেল হচ্ছে একজন বা দুজন থাকলে ওইটা আর কি, আমার মনে হয়, মানে আমি করাই না আর কি এরকম, বা করার আচ্ছা আচ্ছা প্রয়োজন পড়ে না। আচ্ছা, ঠিক আছে, আমরা একদমই শেষ পর্যায়ে। তারপরও তোমার কাছে একদম শেষে যে প্রশ্নটা থাকবে, যে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে, যদি ডিপ্রেশন, অনেকে কিন্তু
টিচার স্টুডেন্ট দুইজনকেই যদি বলি আমি, যে কিছুটা হলেও আমরা সময়ের যে ব্যবধান, অর্থাৎ এক জায়গায় বসে আছি বা আমাদের নির্দিষ্ট যে কাজ বা পড়ালেখার মধ্যে ছিলাম সেটা থেকে অনেকটা দূরে। তো কিছুটা হলেও আমাদের বা বন্ধু বান্ধবের সাথে দেখা হতো, আগে একটা কথা হতো বা সময় মতো একটু ঘোরা হতো, আলাদা যে টাইম পাস করতাম সেটা কিন্তু এখন করতেছি না। তো ডিপ্রেশনে বা কিছুটা ফ্রাস্ট্রেশনে পড়াটা স্বাভাবিক। এক্ষেত্রে মুক্তি পেতে কি টিউশনি সাহায্য করে? দুইজনের ক্ষেত্রেই বলতেছে, যে টিউশনি করে আর যে টিউশনিতে স্টুডেন্টের কথাও। এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই টিউশন সহায়তা করে। এখন যদি বলি কিভাবে, বা হচ্ছে এটা হচ্ছে ওই যে বলেছি, আমি আগে বলছিলাম যে টিচার এবং স্টুডেন্টের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে, যখন আপনার দুজনের মধ্যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আসবে, তখন দেখবেন আসলে আপনার যদি পড়াতে না যান তখন কিন্তু অটোমেটিক খারাপ লাগবে, যে হচ্ছে আসলে পড়াতে যাতে পারতেছি না, অসুস্থতার কারণে যাই হোক না কেন, তখন খারাপ লাগবে। আচ্ছা, হ্যাঁ, তো হচ্ছে ডিপ্রেশনের মুক্তির ব্যাপারে হচ্ছে যেটা বলছিলাম, আমাদের স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে, এবং এই ফ্রেন্ডলি সম্পর্কটা যখনই আসবে তখনই দেখা যাবে হচ্ছে স্টুডেন্টকে পড়াতে গেলে আমার আলাদা একটা ভালো লাগা কাজ করবে, আর পড়াতে না গেলে তখন এমনিতেই খারাপ লাগবে। তো আর হচ্ছে স্টুডেন্টের সাথে পড়াশোনা মানে শুধু যে পড়াশোনার বিষয়ে কথা বলবো এমন না, পড়াশোনার বাইরেও বিভিন্ন ধরনের কথা হতে পারে। সেটা হতে পারে আমার একটা ভালো লাগার বিষয় নিয়ে, বা হচ্ছে আমার ছাত্রের একটা ভালো লাগার বিষয় নিয়ে, একটা খারাপ লাগার বিষয় নিয়ে কথা হতে পারে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি ফেস করছি বা ফিল করছি, আমার অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে এখন দেখা হলে তারা একটা অন্তত সালাম দিয়ে বা কেমন আছেন কি আছেন এটা জিজ্ঞাসা করবে, তখন খুব ভালো লাগে সত্যি কথা বলতে। কারণ অনেক আগের স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এগুলো হয় না, তারা দেখলেও দেখা গেছে হচ্ছে না দেখার ভান করে চলে যায়। তো আর হচ্ছে এরকম এইটাই। তো এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তির জন্য স্টুডেন্টদের হ্যাঁ, obviously বলি যে আমাদের ডেইলি যে 24 আওয়ার্স, সেখান থেকে যদি 3 আওয়ার্স কেটে দিই বা 3 আওয়ার্স আমি অন্য কোনো জায়গায় কাজ করতে থাকি, যে একটা ব্যস্ততম সময় পার করতেছি, টিউশনি করাই যাই যদি বলি, সো সেখানে কিন্তু আমার অনেকটা টাইম চলে যাচ্ছে সারাদিনের ভিতর। আর এই টাইমটা যদি আমি সিম্পলি যদি ওইরকম ফেসবুক কিংবা ইউটিউব চালাতে থাকি, তো মাথার মধ্যে কিন্তু কিছুটা হলো অন্য কিছু প্রভাব পড়ে যায়। অর্থাৎ ফেসবুকে কিন্তু বর্তমানে নানা ধরনের হতাশামূলক পোস্ট থাকে, প্লাস হলো গিয়ে আগের মতো ওইভাবে, আগে যেমন আমি 10 মিনিট চালাতাম, এখন কিন্তু সারা রাত্র স্ক্রল যদি করতে থাকি তারপর মনে হয় শেষ হয় না। অর্থাৎ একটা নেশার মতো হয়ে গেছে যে ফেসবুকই একমাত্র বন্ধু অনেকে, মানে বিশেষ করে আমার ক্ষেত্রে যদি কোনো কিছু না করতে পারি ফেসবুক চালাই সাধারণত। তো সেক্ষেত্রে কিন্তু মনে করো যে টিউশনিটা কিন্তু অনেক বড় একটা কাজ করে আমি যদি মনে করি, কারণ যে টাইমটা নির্দিষ্ট টাইম, সেখান থেকে কিছু টাইম যদি আমি অন্য কাজে ব্যয় করতে পারি, তো অবশ্যই টাইম কমে গেল, প্লাস হলো গিয়ে আমার নিজের একটা ইনকাম সোর্স হলো কমপক্ষে, এটাও কিন্তু অনেক কিছু। সো পরিবেশে আমি একটু সময় কাটিয়ে আসলাম। হ্যাঁ, আমাদের সাথে অনেকক্ষণ ছিলে এবং একদম শেষ পর্যায়ে আছি আমরা প্রোগ্রামের। সো বিউ রেডিও সম্পর্কে তোমার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, বিওরিডি সম্পর্কে বলতে চাই হচ্ছে বিওরিডির প্রোগ্রামগুলো আমি নিয়মিত মোটামুটি দেখি, বা হচ্ছে বিভিন্ন যে সেগমেন্টে ভাগ করে যে প্রোগ্রামগুলো হয় এগুলো যথেষ্টই প্রশংসার দাবিদার। এবং হচ্ছে এভাবে বিউ রেডিও হচ্ছে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করে, এবং এগুলো দেখছি আমি হচ্ছে বাইরে, বিউ রেডিও দেখছি আমি বাইরেও আর কি, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির বা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি বা হচ্ছে যারা যারা উপরের পর্যায়ে আছে তাদের সাথেও শো করছে আমি দেখছি। এটা অবশ্যই ভালো দিক, এটা আমাদের বরিশাল ইউনিভার্সিটির একমাত্র অনলাইন রেডিও। তো আশা করি বিউ রেডিও এভাবে সামনে এগিয়ে যাবে আর হচ্ছে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করবে এভাবেই। তাহলে এটা আমাদের কাছে অবশ্যই একটা গর্বের বিষয় বা ভালো লাগার বিষয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলে, তোমার মূল্যবান সময় দিয়ে আমাদের প্রোগ্রামে ছিলে, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবে। আবারও কোনো এক সময় অন্য কোনো এক প্রোগ্রামে হয়তো তোমাকে বিও রেডিওর মঞ্চে আবারও ডাকা হবে বা আশা করি পাবো। তো ডিয়ার লিসেনার্স,
আপনি শুনছিলেন বিউ রেডিওর টিউশনের গল্পে 13 নং নাম্বার এপিসোডে ছিলাম আমরা এতক্ষণ। আর প্রোগ্রামের কিন্তু শেষে আছি আমরা। তো নেক্সট প্রোগ্রামে আবারও হয়তো আমি সাইদুজ্জামান শোয়েব আপনাদের সাথে নতুন এক অতিথির সাথে টিউশনের গল্প এপিসোড 14 অর্থাৎ এপিসোড 14 নাম্বার এপিসোডে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিউ রেডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।